হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 ইউনিট 1 থেকে টপিক নাম্বার 2 থেকে, যেখানে তোমাদের ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনে ওমেনদের স্টেটাস অ্যান্ড পজিশনের ব্যাপারে বলা আছে। তো সেখান থেকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি, যেটা হচ্ছে পোর্ট্রায়াল অফ ওমেন ইন রামায়ণা। দেখো, যেহেতু তোমাদের ওখানে কোনো পার্টিকুলার এপিকের নাম মেনশন করা নেই, বাট জাস্ট ওখানে তোমাদের খালি ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন ওমেন। তো এখানে যেহেতু শুধুমাত্র ওমেনদের ব্যাপারে বলা, তো আমি তোমাদের এই যে টপিকটা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে তোমাদের ওমেনদের ব্যাপারে বলা আছে, মানে রামায়ণে ওমেনদের কিভাবে দেখানো হয়েছে আর মহাভারতে কিভাবে দেখানো হয়েছে। তো আজকের ক্লাসটা হচ্ছে রামায়ণে মহিলাদের বা ওমেনদের যেটা পজিশন ছিল বা ওদের কিভাবে দেখানো হয়েছে রামায়ণ মহাকাব্যে, সেটার উপরেই আজকের ক্লাসটা হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতের রেফারেন্স নিয়ে আসবো। তো আজকে রামায়ণের রেফারেন্সটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তো ক্লাসে যাওয়ার আগে আমি বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি নোটসও প্রোভাইড করা আমাদের শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো, তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে নাও, যুক্ত হয়ে যাও আমাদের সাথে। কেননা তোমাদের টাইম যেহেতু খুবই কম এবং আমরা একদম শুরু থেকেই ক্লাসটা শুরু করে দিয়েছি, নোটসও প্রোভাইড করা শুরু করে দিয়েছি। তো তোমরা যারা ভাবছো যে আজকে না কালকে না এমন করছো, তোমাদের আমি একটা কথাই বলে রাখবো যে তোমরা যত তাড়াতাড়ি পড়াটা শুরু করবে তোমাদেরই কিন্তু লাভ, ঠিক আছে? আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে গেলে তোমাদের আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের অফিসিয়াল নাম্বার আছে দুটা, দেখো এখানে দেওয়া আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606, ঠিক আছে? তো তোমরা আমাদের এই দেওয়া নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা, এটাই তোমাদের এবারের কোর্স ফি থাকবে। এবং যারা তোমরা বলেছিলে যে ম্যাম কোর্স ফি যেন না বাড়ে, তাদেরকে আমি বলছি যে তোমাদের এটাই কোর্স ফি আপাতত রাখা হচ্ছে। তোমাদের রিকোয়েস্টটা রেখে এটাই আমরা রেখেছি। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, তারা কিন্তু ঝটপট আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? দেখো, তো রামায়ণে যে সমস্ত মহিলাদের ক্যারেক্টার, মানে যে সমস্ত মহিলারা রয়েছে, তাদের মধ্যে মেন যে ক্যারেক্টারগুলো রয়েছে, যাদের রোল বা যাদের ভূমিকা এই মহাকাব্যটাকে একটা অন্য মাত্রায় এনে দেয়, একটা মানে যারা খুব ক্রুশিয়াল একটা রোল প্লে করেছে এই এপিকটায়, তাদের ব্যাপারেই কিন্তু আজকে আমি তোমাদের বলবো, ঠিক আছে? মেন কয়েকটা নাম সম্পর্কে। দেখো, যখনই এই যে রামায়ণ বলো মহাভারত বলো, এই দুটা এপিকেই কিন্তু আমরা মানে যখনই এই দুটা নাম আমাদের মাথায় আসে, আমাদের প্রাইমারি ফোকাসটা কিন্তু মেল হিরোদের ওপরে যায়। মানে রামায়ণের রামের উপরে আর মহাভারতের হচ্ছে অর্জুন, এদের উপরে যায়, ঠিক আছে? কিন্তু যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে মানে মেল হিরোদের পাশাপাশি যে ওমেন ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারগুলোও কিন্তু ইকুয়াল ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছে। যেই স্ট্রাগল বা যেই সাফারিংটা মেল হিরোরা করেছে, ঠিক মানে সেম কষ্ট, সেম স্ট্রাগল কিন্তু ওমেন ক্যারেক্টাররাও ফেস করেছে এই এপিকে, ঠিক আছে? ঠিক তেমনই যদি আমরা দেখি ক্যারেক্টারগুলোর মধ্যে, প্রথম যেটা আছে মেজর ক্যারেক্টার, মানে রামায়ণের যে সেন্ট্রাল যে ফিমেল ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে সীতা। তো সীতাকে বলা হয়, মানে সীতাকে এই মহাকাব্যে পিউরিটি, বিউটি আর হচ্ছে মডেস্টির এপিটোম বলা হয়েছে, ঠিক আছে? দেখো, এখানে আমরা তার লয়্যালটির পরিচয় তখনই পাই যখন সে তার হাজবেন্ডের সাথে হচ্ছে চলে যায় এক্সাইলে, ঠিক আছে? এছাড়াও আমরা এটা দেখি যে যখন তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল, রাবণ যখন তাকে অ্যাবডাক্ট করেছিল, সে কিন্তু রাবণের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে? এটা তার মনে একটা আশা ছিল, সে তার হাজবেন্ড রামের প্রতি এতটাই লয়াল ছিল যে সে এতদিন ধরে বন্দি থাকা সত্ত্বেও কিন্তু রাবণের বশ্যতা স্বীকার করেনি, ঠিক আছে? এটা তো স্ট্রাগলের ব্যাপারটা দেখলাম। বাট এরপরেও এত কিছু হওয়ার পরেও কিন্তু তাকে তার যে সতীত্বের যে প্রমাণ দিতে হয়েছিল, তার সতীত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, এবং সেটা কিন্তু আলটিমেটলি ওই যে অগ্নি পরীক্ষা দিয়ে তাকে কিন্তু সেই সন্দেহটাকে দূর করতে হয়েছিল।
বাট তারপরেও কিন্তু তাকে সেই সেম কথা শুনতে হয়। সেই সতীত্বের প্রমাণ দেওয়ার পরেও তাকে কিন্তু তার দিকে প্রত্যেকে হচ্ছে সন্দেহের তীর তোলে। এবং আমরা দেখি যে সে যখন আবার দ্বিতীয়বারের জন্য যখন আবার বনবাসে যায়, সেখানে সে তার 2 ছেলেকে কিন্তু নিজের হাতে মানুষ করে তোলে। ঠিক আছে, তো এই যে এতগুলো ঘটনা, এটার মধ্যে আমরা কি বুঝি? এটার মাধ্যমে এটাই বোঝা যায় যে সেই সময় মহিলারাও কিন্তু ইকুয়াল জিনিস সাফার করেছে, তারাও কিন্তু প্রচুর কিছু ফেস করেছে, প্রচুর স্ট্রাগল করেছে। ঠিক আছে, এত স্ট্রাগল করার পরেও কিন্তু তাদের যে আর কি মডেস্টি, তাদের পিউরিটি, তাদের সতীত্ব নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। এবং আমরা এটা দেখি যে সে কিন্তু যথেষ্ট হচ্ছে আর কি স্ট্রং একজন ওমেন, এবং তাই এজন্যই কিন্তু সে তার 2 ছেলেকে কারোর সাহায্য ছাড়াই কিন্তু মানুষ করতে পেরেছে। তো যদি আমরা সীতার ক্যারেক্টারটা এই এপিকে দেখি, তাহলে একদিকে সে যেরকম তাকে যেরকম বিউটি, পিউরিটি, চ্যাস্টিটির একটা এপিটোম বলা হয়, অন্যদিকে সে কিন্তু ভীষণই স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট একজন মহিলা, যে কিনা কারোর পরোয়া না করে, সমাজের পরোয়া না করে, তার হাজবেন্ডের প্রতি লয়াল থেকে, তার হাজবেন্ডকে ভালোবেসে সে সমস্ত অপবাদ নিয়ে নেয়। ঠিক আছে, এবং সে তার ছেলেদের কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট ভাবে মানুষ করে। ঠিক আছে, তো মানে ওভারঅল সীতার ক্যারেক্টারটা কিন্তু এই এপিকের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার বলতে পারবো। এই এপিকে রাম যতটা না ভাইটাল, ইকুয়াল কিন্তু সীতাও কিন্তু এই এপিকের জন্য ভাইটাল। ঠিক আছে, তারপর দেখো কেইকেয়ী, যার আর কি মানে এই যে এপিকটার যে মেন যে স্টোরিটা, সেটা এর একটা ফালতু ডিসিশনের জন্যই কিন্তু হয়েছিল। দেখো, এই কইকেয়ী যে ডিসিশনটা নিয়েছিল যে রামকে এক্সাইলে পাঠাতে হবে এবং তার ছেলে ভরত হচ্ছে কিং হবে, তার এই ডিসিশনটার মাধ্যমে কিন্তু পলিটিক্স সম্পর্কে তার কতটা জ্ঞান, ঠিক আছে, তার একটা স্ট্র্যাটেজি রয়েছে। ঠিক আছে, তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু আমরা তার এই সিদ্ধান্তের মাধ্যমে জানতে পারি। সে এতটাই দূরদর্শী, মানে তার দূরদৃষ্টি এতটাই ছিল যে সে বুঝতে পেরেছিল যে রাম কিং হলে পরে তার ছেলের কিন্তু থ্রোন পাওয়া হবে না, এবং সে নিজের ছেলের ফিউচার সিকিউর করার জন্য কিন্তু রামকে পাঠিয়েছিল বনবাসে। ঠিক আছে, আর তার এই ডিসিশনটা কিন্তু ওই মেল ডমিনেটিং সোসাইটির একটা অন্যতম একটা চ্যালেঞ্জ বলতে পারবা, মানে বলা যায় এখানে যে তার ডিসিশনটা এতটাই মানে সিগনিফিকেন্ট, এতটাই স্ট্রং ডিসিশন ছিল যে দশরথকেও কিন্তু তার এই ডিসিশনটাকে মানতে হয়। এবং বলতে পারো যে এই যে পুরো রামায়ণটা যে তৈরি হয়েছে, সেটা তার ওই ডিসিশনের একটা মানে তার ডিসিশনটা হচ্ছে এখানে প্রথম একটা পদক্ষেপ বলতে পারো। যদি সে এই ডিসিশনটা না নিত, তবে কিন্তু এই যে এত কিছু বনবাসে যাওয়া, সীতাহরণ, এই সমস্ত কিন্তু কিছুই হতো না। তো বলতে পারা যায় যে কইকেয়ী কিন্তু এখানে হয়তো তাকে একটা ভিলেন হিসেবে দেখানো হয়েছে, বাট তার এই যে রোলটা এতটাই পাওয়ারফুল, এতটাই স্ট্রং, যে তাকে একটা অন্য লেভেলের স্টেটাস দিয়েছে এই এপিকে। ঠিক আছে, নেক্সট দেখো 3 নাম্বার আছে হচ্ছে মন্দোদরী, রাবণের ওয়াইফ। ঠিক আছে, যে কিনা মানে তাকে এই এপিকে ভার্চুয়াস লেডি বলা হয়, কেননা সে হতে পারে সে রাবণের স্ত্রী, বাট তার উইজডম এতটাই ছিল, আর সে এতটাই ভালো মানুষ ছিল যে কি বলবো, যে তাকে একটা অন্য লেভেলের একটা পজিশন দেওয়া হয়েছে এখানে, যে সে চাইলেও কিন্তু হচ্ছে তার বংশের যেটা পরম্পরা সেটাকে আর কি করতে পারতো, সে চাইলেই তার হাজবেন্ডের পথে যেতে পারতো, কিন্তু সে হচ্ছে অন্যরকম ছিল এবং সে জানতো যে যা হচ্ছে সেটা ঠিক না। তাই সে তার হাজবেন্ডকে বারবার কিন্তু বলেছিল যেন সীতাকে ছেড়ে দেয়, কেননা সে যথেষ্ট বুদ্ধিমতী ছিল, ইন্টেলিজেন্ট ছিল। সে জানতো যে যেটা হচ্ছে তার পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না, এবং এর যে রেজাল্ট সেটা কিন্তু পুরো লঙ্কার জন্যই খারাপ এবং পুরো রাক্ষস কুলের জন্য খারাপ হতে চলেছে। এত কিছু জানা সত্ত্বেও কিন্তু মন্দোদরী হচ্ছে রাবণকে আটকাতে পারেনি, এবং তার এই যে বুদ্ধিমত্তা বা সে যা অ্যাডভাইস দিয়েছিল তার হাজবেন্ডকে, তার কিন্তু যথেষ্ট প্রশংসনীয় সেটা। ঠিক আছে, তারপর দেখো মন্থরা, এও হচ্ছে এই গল্পের মানে কি বলবো, ওই ভিলেনদের মধ্যে একজন। ও ইনসিস্ট করেছিল কইকেয়ীকে যাতে সে হচ্ছে রামকে বনবাসে পাঠায়, এবং
মানে আমরা মন্থরাকে এখানে হচ্ছে একটু অন্যরকম ভাবে দেখি, ঠিক আছে। ও স্লেভ ছিল ঠিকই, কিন্তু ওর যা বুদ্ধি এবং ওর যা মানে দূরদৃষ্টি সেটা কিন্তু একদম মানে কি বলবো, সেটাকে মনে রাখার মতো, ঠিক আছে। সে এই যে মানে রামকে বনবাসে পাঠিয়ে ভরতকে রাজা করার যে ব্যাপারটা, এটার প্ল্যান কিন্তু ফার্স্টে মন্থরার মাথাতেই আসে এবং সে নিজেও বুঝতে পারে যে আসলে রাম যদি এখান থেকে না সরে তবে ভরত কোনোদিনও কিং হতে পারবে না। এবং তার এই প্ল্যানটা, তার এই যে ভাবনাটা, থটটা সে কিন্তু কৈকেয়ীর মাথাতেও দিয়ে দেয় এবং কৈকেয়ীকে এক প্রকারের কনভিন্স করায় যে না আসলেই হচ্ছে কি রামকে এক্সাইলে যেতে হবে এবং এটা এজন্যই যাতে ভরত ফিউচারে হচ্ছে কিং হতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার হচ্ছে শূর্পণখা। এই গল্পের মেইন অ্যান্টাগনিস্ট হচ্ছে শূর্পণখা, ঠিক আছে, যার জন্য রাবণ হচ্ছে সীতাকে অ্যাবডাক্ট করে। হ্যাঁ, এবং শূর্পণখাকে এখানে অ্যান্টাগনিস্ট বলা হয়েছে। মানে শূর্পণখার রোলটা এখানে কেমন বলো তো, মানে ও কৈকেয়ী হচ্ছে একটা কারণ, কৈকেয়ীর জন্য রাম বনবাসে যায়, ঠিক আছে। এবং শূর্পণখা হচ্ছে বাকি যে রামায়ণটা হয়েছে, মানে সীতা হরণ থেকে শুরু করে হচ্ছে আবার ওকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসা, এই সমস্ত কিছু কিন্তু শূর্পণখাকে উদ্দেশ্য করে, শূর্পণখার জন্যই হয়েছে। তাকে মানে তার কারণেই কিন্তু পুরো মহাভারতটা হয়েছে। ওই জন্য শূর্পণখাকে এখানে মানে মেন অ্যান্টাগনিস্ট বলা হয়েছে। এখানে অনেকগুলো নেগেটিভ রোল আছে, কৈকেয়ী এখানে নেগেটিভ রোল প্লে করেছে, মন্থরা করেছে, বাট শূর্পণখার যে রোলটা সেটা কিন্তু মোস্ট ভিলেনিয়াস। হ্যাঁ, তাকে এই গল্পের মেন যে ভিলেন তাকেই বলা হয়েছে। তো তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা ওমেন ক্যারেক্টার কিন্তু আলাদা আলাদা বাট সিগনিফিকেন্ট রোল প্লে করছে, ক্রুশিয়াল রোল প্লে করছে এবং তাদের যে মানে তারা প্রত্যেকেই আলাদা ফিচার্স নিয়ে আছে, ঠিক আছে, কারোর সাথে কারোর মিল নেই। বাট এই যে এতগুলো ওমেন ক্যারেক্টার আমরা রামায়ণে দেখি, প্রত্যেকের ক্যারেক্টারটা এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, এত সুন্দর করে এখানে দেখানো হয়েছে, পোর্ট্রেট করা হয়েছে যে তাদের এই ক্যারেক্টার মানে যে পোর্ট্রায়ালটা, এটা কিন্তু রামায়ণকে একটা আলাদাই একটা মাত্রা দিয়ে দিয়েছে। কাজেই এই ওমেন ক্যারেক্টাররা যারা রয়েছে তাদের যে পজিশনটা, তাদের ক্ষমতাটা বা তাদের যে পোর্ট্রায়ালটা, সেটা কিন্তু তোমাদের এই ইন্ডিয়ান এপিক ট্রেডিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমি তোমাদের মহাভারতে মেয়েদের পজিশনটা কেমন ছিল, সেখানে কোন কোন মহিলাদের ব্যাপারে বলা আছে, সেটার উপরে ক্লাস নিয়ে আসবো। আজকে এতটুকুই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।